যেথায় তোমার লুঠ হতেছে ভুবনে, সেইখানে মোর চিত্ত যাবে কেমনে। যেথায় তোমার লুঠ হতেছে ভুবনে, যেথায় তোমার লুঠ হতেছে। সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা। সোনার ঘটে সূর্য তারা নিচে তুলে আলোর ধারা। অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে, যেথায় তোমার লুঠ হতেছে ভুবনে, যেথায় তোমার লুঠ হতেছে। যেথায় তুমি বসো দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে। যেথায় তুমি বসো দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে। নিত্য নূতন রসে ঢেলে আপনাকে দিস মেলে। নিত্য নূতন রসে ঢেলে আপনাকে দিস মেলে। সেথা কি ডাক পড়বে না গো, সেথা কি ডাক পড়বে না গো জীবনে। যেথায় তোমার লুঠ হতেছে ভুবনে, সেইখানে মন চিত্ত যাবে কেমনে। যেথায় তোমার লুঠ হতেছে। ইডা আনসেল, ওরই অনুধান চলছে। শান্তি আমাকে বলেছিলেন, শান্তি মানে এখানে উনি একজন আমেরিকান, কিন্তু নামটা ভুলে গেছি আমেরিকান নামটা। উনি হচ্ছেন আমেরিকান, ওর স্বামীজি ওর নাম দিয়েছেন শান্তি। শান্তি আমাকে বলেছিলেন 2 বছর ধরে স্বামীজির বই পড়ার পর 1899 খ্রিস্টাব্দের শীতে কীভাবে লস অ্যাঞ্জেলসে তিনি প্রথম স্বামীজির বক্তৃতা শোনেন। সঙ্গে সঙ্গে স্বামীজির কাজে সাহায্য করার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন। অল্পদিনের মধ্যে একটি সমিতি গড়ে উঠল। তার প্রথম সম্পাদক হলেন শান্তি। ব্লানচার্ড হল হল, লস অ্যাঞ্জেলসের হোম অফ ট্রুথ, প্যাসাডেনার শেক্সপিয়ার ক্লাব এবং আরও বিভিন্ন জায়গায় স্বামীজির বক্তৃতা দেন। স্বামীজি সেই সময় মিসেস এস.কে. ব্লজেটের বাড়িতে থাকতেন। দক্ষিণ প্যাসাডেনার মিড ভগ্নীদের গৃহেও তিনি অতিথি হয়েছিলেন। ওই মিড ভগ্নীদের অন্যতমা শান্তি, অন্য দুজন হলেন মিসেস ক্যারি মিড ও ওয়াইকফ এবং হেলেন মিড। মিসেস ওয়াইকফ পরবর্তীকালে তার হলিউডের বাড়িটি দান করেন। সেখানেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটির প্রধান কার্যালয় গড়ে ওঠে। আর হলেন মিড, তিনি লস অ্যাঞ্জেলসে দেওয়া কিছু বক্তৃতা শর্টহ্যান্ডে লিখে রেখেছিলেন। ওকল্যান্ডে যাওয়ার সময় স্বামীজি বলেছিলেন, তোমরা 3 বোন চিরদিনে আমার মন জুড়ে থাকবে। শান্তি আমাকে বলেছিলেন, স্বামীজি এতটাই সরল ছিলেন যে সকলকেই তিনি নিজের স্তরে টেনে তুলতেন। একদিন তিনি আমাকে বললেন, তোমার মধ্যে শ্রদ্ধার ভাবটা একেবারেই নেই। আমি এই কথা পরে স্বামী তুরীয়ানন্দকে বলায় তিনি বললেন, হ্যাঁ, তিনি এ কথা বলেছেন, কিন্তু জানবে তোমার মধ্যে শ্রদ্ধার অভাব দেখে তিনি খুশি হয়েছিলেন। দুজনেই যেখানে সমান
সেখানে প্রকৃত বিশুদ্ধ ভালোবাসার বিনিময় সম্ভব। যেখানে ছোট বড় ভেদাভেদ নেই, সেখানেই তো যথার্থ একাত্মতা। বাহ! মানে শ্রদ্ধার ভাব নেই, মানে বন্ধু বন্ধুকে আবার কী শ্রদ্ধা করবে, ও তো বন্ধুত্ব। আমার মনে হয় মিস ম্যাকলাউড, শান্তি হচ্ছে মিস ম্যাকলাউড। ওকল্যান্ডের ইউনিটেরিয়ান চার্চে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়ে স্বামীজি শান্তিকে জিজ্ঞাসা করেছিলেন তিনি উত্তরাঞ্চলে যেতে চান কি না। বলেছিলেন, যদি যেতে চাও তো কারো আপত্তি শুনো না। শান্তিও বিনা দ্বিধায় সান ফ্রান্সিসকোয় গেলেন এবং সেখানে অবশেষে ক্যাম্প অফ ওয়ার্ভিংয়ে ক্যাম্পে গিয়ে শান্তি খুব কাজকর্ম করতেন। মন প্রাণ দিয়ে স্বামীজির দেখাশোনা করতেন। স্বামীজির কখন কী প্রয়োজন, তাকে কিভাবে আরামে রাখা যায়, এই সব ব্যাপারে খুবই সজাগ থাকতেন। একদিন সকালে ক্লাসের সময় হয়ে গেছে, কিন্তু স্বামীজি দেখলেন শান্তি তখনও রান্নায় ব্যস্ত। স্বামীজি প্রশ্ন করলেন, তুমি ধ্যান করতে যাবে না? শান্তি বললেন, হ্যাঁ যাব, কিন্তু তার আগেই স্যুপটুকু ফুটিয়ে নিতে হবে। স্যুপ ফুটে গেলেই ক্লাসে আসবো। শান্তির উত্তরে খুশি হয়ে স্বামীজি বললেন, বেশ বেশ। আমাদের গুরুদেব বলতেন, সেবার স্বার্থে তুমি ধ্যানও বাদ দিতে পারো। আমার এই দীর্ঘ জীবনে দুটি রাতের স্মৃতি অক্ষয় আছে। দুটি রাতে যে কোনো একটি কথা মনে হলেই দুঃখ কষ্ট সব কোথায় উড়ে যায়। প্রথম স্মৃতিটি শান্তি আশ্রমে আমার প্রথম রাত্রি যাপনের অভিজ্ঞতা সংক্রান্ত। ওই আশ্রমে, শান্তি আশ্রমে, আচ্ছা, তখন স্বামী তুরানন্দ ছিলেন। তার কথা আগেই লিখেছি। দ্বিতীয় স্মৃতি 1903 খ্রিস্টাব্দের 2রা মে রাতে ক্যাম্প টেম্পলের টেলরের স্বামীজি সেই প্রথম রাত্রি যাপন। চোখ বুঝলে আজও দেখতে পাই সন্ধ্যার ঘনায়মান স্নিগ্ধ অন্ধকারে স্বামীজি দাঁড়িয়ে আছেন। সামনে ধূনির জ্বলন্ত কাঠ থেকে ফলিঙ্গ উড়ে উড়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। আকাশের প্রতিপদের চাঁদ বহুদিন ধরে ক্রমান্বয়ে বক্তৃতা দিয়ে ক্লান্ত হয়ে পড়লেও সেই মুহূর্তে স্বামীজিকে বেশ নিশ্চিন্ত এবং তৃপ্ত মনে হচ্ছিল। তিনি বললেন, আমাদের জীবনের আরম্ভ অরণ্যে, শেষেও সেই অরণ্যবাস, কিন্তু এই দুয়ের মাঝে কত বিচিত্র অভিজ্ঞতাই না আমাদের হয়। স্বামীজির আরও কিছু কথার পর আমরা যখন রোজকার মতো ধ্যানের জন্য তৈরি হচ্ছি, তখন তিনি বলে উঠলেন, তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো বিষয়ের উপর ধ্যান করতে পারো, তবে আমি ধ্যানে সিংহের হৃদয়ের কথাই চিন্তা করব, তাতে শক্তি আসে। সেদিন ধ্যান করে আমরা যে কী শান্তি, কী আনন্দ, কী শক্তি পেয়েছিলাম তা বর্ণনা অসাধ্য। পরের দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। সকালে জলখাবার খেয়ে স্বামীজি মিসেস বেলের খাটিয়ায় বসে অনেকক্ষণ কথা বললেন। তার গায়ে তখন জ্বর। সে রাতে তিনি এত অসুস্থ হয়ে পড়েন যে তার গুরুভাইদের নামে সব কিছু লিখে দিয়ে তিনি একটি উইল পর্যন্ত করে ফেলেছিলেন। শান্তি ও কল্যাণী তার সেবা শুশ্রূষা করেন। এখনও দৃশ্যটি চোখের সামনে ভাসছে। একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে শান্তি স্বামীজির তাঁবুর উপর অতিরিক্ত একটা ত্রিপল বিছিয়ে দিতে ব্যস্ত। বৃষ্টির জলে সে ভিজে একশেষ, কিন্তু কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। মিসেস বেলের সঙ্গে আমি যে তাঁবুতে থাকতাম, ঠিক তার বিপরীত দিকেই স্বামীজির তাঁবু। আচ্ছা, পরদিন শনিবার মিসেস বেল এবং আমাকে সান ফ্রান্সিসকোয় যেতে হয়। রবিবার বিকেলে ফিরে দেখি স্বামীজি অনেকটা সুস্থ, যাতে একটু বিশ্রাম নিতে পারেন। সেই জন্যই স্বামীজিকে ক্যাম্পে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু কোথায় বিশ্রাম? প্রতিদিন প্রাতরাশের পাঠ চুকলেই তিনি মিসেস বেলের খাটিয়ায় বসে বহুক্ষণ আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন, গল্প করতেন আর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। প্রাচ্য পাশ্চাত্যের পারস্পরিক ভাব বিনিময় এবং বোঝাপড়ার উন্নতি হোক, স্বামীজি এটা খুব চাইতেন এবং বলতেন। এতে উভয়েরই মঙ্গল। টমাসা ক্যাম্পিসের প্রতি তার শ্রদ্ধাভক্তির কথা তিনি বলতেন পরিব্রাজক অবস্থায় যখন তিনি ভারতবর্ষের সর্বত্র পরিভ্রমণ করেছেন, তখন তার কাছে দুটি বই সর্বক্ষণ থাকত। তার একটি হলো গীতা আর অন্যটি হলো টমাসা ক্যাম্পিসের দি ইমিটেশন অফ ক্রাইস্ট। শেষের দুইটি গ্রন্থি থেকে একটি উদ্ধৃতি দিয়ে সান ফ্রান্সিসকোতে তিনি একটি বক্তৃতা তিনি উপসংহারে টানেন এবং এই বলে, আচার্যরা সব নীরব হন, নীরব হোক সব শাস্ত্র, কিন্তু সুমি হে ঈশ্বর, শুধু তুমি আমার অন্তরে থেকে কথা বলো। উপসংহার কী বলেন স্বামীজি? উপসংহারে কী বলেন? আচার্যরা সব নীরব হন, নীরব হোক সব শাস্ত্র, শুধু তুমি হে ঈশ্বর, শুধু তুমি আমার অন্তরে থেকে কথা বলো।